স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদের সাথে আছি আমি আরিফা হোসেন। আগামী 7 ফেব্রুয়ারি সারা দেশে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হবে। সেই লক্ষ্যে আজও দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে ভ্যাকসিন। সকালে ভ্যাকসিন পৌঁছেছে চট্টগ্রাম, কুমিল্লা ও রংপুর সহ দেশের 25 জেলায়। এ নিয়ে এ পর্যন্ত মোট 59 জেলায় ভ্যাকসিন পৌঁছেছে। সিভিল সার্জন জানিয়েছেন সকালে তিনি 4,56,000 ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন। নগরীর জেনারেল হাসপাতালে রিফ্রিজার ভ্যানে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়। এগুলো রাখা হয়েছে এপিআই কোল্ড স্টোরেজ রুমে। নগরীর 15টি হাসপাতালে ভ্যাকসিন দেওয়া হবে 7 ফেব্রুয়ারি থেকে। বিষয়টি দেখভালের জন্য এর মধ্যে 14 সদস্যের কমিটি করা হয়েছে। আমাদের যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে আগামী 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশব্যাপী এই কার্যক্রম শুরু হবে। আমাদের চট্টগ্রামেও ওই তারিখ থেকে আমরা শুরু করব এবং যেটা আগেই বলা হয়েছে যারা অগ্রাধিকার ভিত্তিতে যে তালিকা করা হয়েছে এই তালিকা দিয়েই শুরু হবে এবং সেক্ষেত্রে আমাদের সুরক্ষা অ্যাপস দিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। পর্যায়ক্রমে আরও ভ্যাকসিন আসতে থাকবে আর পরবর্তী নির্দেশ মোতাবেক আমরা ভ্যাকসিনেশন রংপুর জেলায় শুরু করব। দর্শক, কিছুক্ষণের মধ্যে ভ্যাকসিন পৌঁছবে সিলেটে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। রাসেল, সিলেটে ভ্যাকসিন কখন পৌঁছাবে এই বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। জি ধন্যবাদ আরিফা। আপনাকে বলে রাখি আসলে সিভিল সার্জনের তথ্য মতে আসলে আরও 8 থেকে 10 মিনিটের মধ্যে আসলে সিলেটে পৌঁছে যাবে করোনার ভ্যাকসিন, যেই ভ্যাকসিনের জন্য প্রতীক্ষা করছিল সিলেটবাসী। আর সিলেটে আসলে সর্বমোট 2,48,000 ডোজ করোনা ভ্যাকসিন সিলেটে আসবে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন সিলেটের সিলেটের সিভিল সার্জন। এছাড়া আরও 48,000 ডোজ সিলেটে আসছে, সেটা এক্সট্রা হিসেবে আসছে। তো আরও 8 থেকে 10 মিনিটের মধ্যে হয়তো আমরা আশা করছি যে পৌঁছে যাবে। আর একটা জিনিস জানিয়ে রাখি, সিলেটে 19টি কার্টুনে করে আসলে এই ভ্যাকসিনগুলো সিলেটে আসছে। 19 কার্টুনের সাথে আরও 4টি কার্টুন এক্সট্রা হিসাবে চলে আসবে। প্রতিটি কার্টুনে আসলে 1200 ভায়েল থাকবে, প্রতি কার্টুনে 1200 ভায়েল এবং প্রতিটি ভায়েলে 10 জন করে 10টি ডোজ আসলে ভ্যাকসিন থাকছে। আর একটা জিনিস জানিয়ে রাখি, সিলেটে আসলে সিলেট নগরীর মধ্যে 13টি বুথ রাখা হয়েছে করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য। সেখানে হচ্ছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 4টি, সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে 8টি বুথ এবং সিভিল সার্জনের জন্য আরও 2টি বুথ। এছাড়া আরও 2টি বুথ এক্সট্রা করে রাখা হয়েছে। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা সেই 2টি বুথ কাজে লাগাবে। আর সিভিল সার্জন সূত্রে জানিয়েছে আসলে সিলেটের 13টি জেলা রয়েছে, 13টি উপজেলা রয়েছে। তো 13টি উপজেলায় আসলে 13টি উপজেলায় যে 13টি স্বাস্থ্য কেন্দ্র আছে, প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে আসলে তারা ইপিআই সেন্টারে সেই ভ্যাকসিনগুলো পৌঁছাবে এবং আগামী 7 ফেব্রুয়ারি থেকে হয়তো সাধারণ জনগণের জন্য বা এই সরকারি নির্দেশনা মোতাবেক 7 জানুয়ারি থেকে আসলে মানুষ ভ্যাকসিন টিকাদান শুরু করবে। এই হচ্ছে সিলেটের সর্বশেষ অবস্থা। আর সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছে আসলে কিছুদিনের মধ্যে আসলে ভ্যাকসিনটি চলে আসবে। বিস্তারিত প্রক্রিয়া আসলে আমরা এখন পর্যন্ত তারা জানায়নি আমাদেরকে। হয়তো ভ্যাকসিন আসার পরে তারা আমাদেরকে একটা ব্রিফ দেবেন। তো ব্রিফের পরে হয়তো আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো যে কিভাবে বন্টন করা হবে বা কোথায় বন্টন করা হবে। এই হচ্ছে সিলেট থেকে আমার কাছে সর্বশেষ আপডেট। ফিডারেটিভ স্টুডিওতে আরিফার কাছে। আরিফা। রাসেল, আপনাকে ধন্যবাদ। সিলেটে করোনার ভ্যাকসিন পৌঁছানো নিয়ে আমাদের তথ্য দিয়েছিলেন সহকর্মী সৈয়দ রাসেল। উচ্ছেদের 1.5 বছরের মধ্যে আবার দখল হতে শুরু করলো তুরাগ তীর। নদীর তীরবর্তী জায়গার মালিকগণের সাথে 3 সরকারি সংস্থার সমন্বয়হীনতার সুযোগ নিয়ে দখলকারীরা এই দখল অব্যাহত রেখেছে। আব্দুল্লাপুর রেলগেট থেকে গাবতলী পর্যন্ত বেড়িবাঁধ সহ তুরাগ তীরে অবৈধ দখলদারদের সংখ্যা প্রায় 1100 জন। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। 2019 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত তুরাগ তীরে উচ্ছেদ অভিযান চালিয়ে 80% অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। সংস্থাটি বলছে নদ নদীর সীমানা পিলার, ওয়াকওয়ে ও জেটি সহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। অনুসন্ধান বলছে দখলমুক্ত করার পর স্থায়ী সীমানা পিলার অতিক্রম করে আবার বেদখল হয়ে যাচ্ছে তুরাগ। টঙ্গী সেতুর পশ্চিম পারে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে মাছের আড়ত বসিয়ে তুরাগ দখলে গেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 47 নং ওয়ার্ড কাউন্সিলর। পরে জানবো কেন, আমার তো 3 ইন্টারভিউ লাগবে। আমি তো একজন কাউন্সিলর, আমি মাছ বাজার সভাপতি না, আমার তো সমাজে কাজ আছে।
এরপর টঙ্গী রেলওয়ে থেকে গাবতলী ব্রিজ পর্যন্ত বেড়িবাঁধ ও তুরাগ তীর ঘেঁষে 20 কিলোমিটারের মধ্যে একই কায়দায় প্রায় 1100 শতাধিক কাঁচা পাকা ঘর, দোকানপাট, হাটবাজার, গাড়ির স্ট্যান্ড, স্থায়ী ভবন সহ শিল্প প্রতিষ্ঠান করে তুরাগ দখলে রেখেছে প্রভাবশালী মহল। এর মধ্যে তুরাগ তীরে প্রায় 8টি প্রতিষ্ঠানকে সংযোগ সড়ক ব্যবহারের জন্য জমি লিজ দেওয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলে নিয়ে নিজ জমিতে যাওয়ার পথ তৈরি করছেন দখলকারীরা। এরপর বিভিন্ন স্থাপনা তৈরির মাধ্যমে ধীরে ধীরে তুরাগ নদে দখল নিচ্ছেন তারা। তুরাগ নদ দখল হওয়ার এমন কৌশল স্বীকার করে পুনরায় উচ্ছেদের কথা জানায় বিআইডব্লিউটিএ এবং পানি উন্নয়ন বোর্ড। দখল যাতে স্থায়ীভাবে আর না হতে পারে, চিরস্থায়ী নদীকে নদীর সীমানায় রাখা যায়, আমরা সীমানা পিলার স্থাপন করছি। তো বিআইডব্লিউটি এর সাথে আমাদের যে জায়গাগুলোতে সমস্যা হচ্ছে, বিরোধ হচ্ছে, সেটা হলো বিআইডব্লিউটিএ নদীর পাড়ে অনেক কোম্পানিকে জেটি করার অনুমতি দিয়েছে। জেটি করার অনুমতি দেওয়ার আগে বিআইডব্লিউটিএ দেখা উচিত ছিল যে ওই জায়গায় সে যাবে কি করে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় আমরা উচ্ছেদ করার আশা রাখি। তালিকা অলরেডি জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হয়েছে। আর এর কারণ হিসেবে সরকারের 3টি সংস্থার মধ্যে সমন্বয়হীনতা দেখছেন সদ্য দায়িত্ব পাওয়া জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান। যা তাদের উপর দায়িত্ব পালন ঠিকমতো হচ্ছে কিনা এবং না হলে তার কারণ কি সেটা অনুসন্ধান করে দেখে বুঝে আমরা হয়তো একটা সমন্বয়ের ঘাটতি যেটা সেটা দূর করার চেষ্টা করব। দখলের পর উচ্ছেদ, আবার উচ্ছেদের পর দখল, এই খেলা কবে বন্ধ হবে তা নিশ্চিত করতে পারছে না কেউই। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। ঘুষ লেনদেন মামলার পর এবার এমপি পাপুলের বিরুদ্ধে করা অর্থ ও মানব পাচার মামলা দুটির বিচার শুরু করবে কুয়েত আদালত। প্রস্তুতি নিচ্ছে তার কুয়েতি আইনজীবীও। তবে ভুক্তভোগীদের অভিযোগ সত্ত্বেও পাপুলের অপকর্মের দায় নিতে চান না তৎকালীন রাষ্ট্রদূত আবুল কালাম। আর কুয়েতে বাংলাদেশের শ্রমবাজারে এর প্রভাব পড়বে না দাবি করছেন বর্তমান রাষ্ট্রদূত। এদিকে বিদেশের মাটিতে সাজা হওয়া এমপিকে আর জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান না এলাকাবাসী। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়ার গ্রামের তালাবদ্ধ এই বাড়ি এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের। এই এলাকার এমপি হলেও নির্বাচনী মৌসুম ছাড়া আর কখনোই তাকে দেখেনি এলাকাবাসী। অর্থ ও মানব পাচার এবং ঘুষ লেনদেনের দায়ে এখন তিনি কুয়েতের কারাগারে বন্দী। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি নষ্ট করা এমন একজন মানুষকে নিজ এলাকার এমপি হিসেবে দেখতে চান না স্থানীয় নেতা ও সাধারণ মানুষ। এলাকার উন্নয়নের স্বার্থে এই আসনে নতুন করে নির্বাচনের দাবি তাদের। বিদেশের মাটিতে একজন সংসদের সাজা হয়েছে, সেজন্য আমরা জাতি হিসাবে খুবই লজ্জিত। অচিরেই যেন ওই সংসদ আসন খালি করে নতুন পুনর্নির্বাচনের মাধ্যমে নেতা কর্মীদের মাঝে যেন একজন প্রার্থী দেয়। ভবিষ্যতে আর বাংলাদেশের কোনো জাতীয় সংসদের সদস্য না হতে পারে। কুয়েত সিআইডির বরাদ্দে স্থানীয় গণমাধ্যমে আসা তথ্য বলছে, কুয়েতে পাপুল যে কোম্পানির এমডি ও সিও, সেই মারাফি কুয়েতিয়া কোম্পানিতে চাকরি দেওয়ার নামে বাংলাদেশ থেকে মানব পাচারের মাধ্যমে অন্তত 1,500 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তার এইসব অপকর্মের সাথে স্থানীয় বাংলাদেশ দূতাবাসের সম্পৃক্ততারও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। তবে সেই দায় নিতে চাইছেন না তৎকালীন রাষ্ট্রদূত আবুল কালাম। এই বিষয় এগুলির সঙ্গে তো দূতাবাসের কোনো সম্পর্কই নাই। বিষয় ইস্যু হয়, কুয়েত সরকার করে, এরা বেসরকারিভাবে নিয়ে এখানে ব্যবসায়ীকে বিক্রি করে লোক চলে যায়। এখানে দূতাবাসের সম্পৃক্ততা কোনো জায়গায় নাই। তো পাপুলের এই কেলেঙ্কারি কুয়েতে বাংলাদেশের শ্রমবাজারে প্রভাব ফেলবে কিনা জানতে চাওয়া বর্তমান রাষ্ট্রদূতের কাছে। একজনের জন্য একটা শ্রমবাজারে হঠাৎ করে এফেক্ট করবে এটা একটা ব্যাপার না, বরং আমি মনে করি কোভিড-19 এর জন্য আমাদের আরো শ্রমবাজারের আরো অন্যান্য ক্ষেত্রে স্কোপ আছে। ঘুষ লেনদেনের অপরাধে 4 বছরের সাজা হওয়ার পর এবার অর্থ ও মানব পাচারের দায়ে বিচার হবে পাপুলের। এর জন্য প্রস্তুতি নিচ্ছে পাপুলের কুয়েতি আইনজীবী। 4 سنوات مع الشغل والنقاض وتغريمه 1,970,000। গেল বছর 6 জুন রাতে কুয়েতে পাপুলকে তার নিজ বাড়ি থেকে আটক করে কুয়েত অপরাধ তদন্ত বিভাগ। দেশেও তার সম্পদের পাহাড় নিয়ে অনুসন্ধান করছে দুদক। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। ঘন কুয়াশার কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরাঞ্চলের জনজীবন। দেশে সর্বনিম্ন 5.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামে। দিনাজপুরে গত কয়েকদিন ধরে প্রায় পুরো দিনই দেখা মিলছে না সূর্যের।
সড়ক ও মহাসড়কে দিনের বেলাতেও যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। কুয়াশা ও হিমেল বাতাসের কারণে প্রয়োজনের চেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে। সবচেয়ে বিপাকে রয়েছেন সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। দিনাজপুরে আজ রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.3 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শৈত্যপ্রবাহের কারণে কুড়িগ্রামের জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারদিক। রাতভর ছিপছিপে বৃষ্টির মতো ঝরছে শিশির। প্রয়োজন ছাড়া খুব একটা বের হচ্ছে না মানুষ, ফলে কর্মহীন অবস্থায় রয়েছে শ্রমজীবী মানুষ। এদিকে তীব্র ঠান্ডার কুয়াশার কারণে পিছিয়ে যাচ্ছে বড় আবাদ। হাসপাতালগুলোতে ভিড় জমছে শীতজনিত রোগের সংখ্যা। ঠান্ডায় বিপাকে রয়েছে নারী, শিশু, বৃদ্ধরা। কুড়িগ্রামে আজ 5.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এবার পৌর নির্বাচনের খবর। তৃতীয় ধাপে দেশের 60 পৌরসভায় ভোট অনুষ্ঠিত হয়েছে। এবারও প্রাপ্ত সবগুলো পৌরসভার ফলাফলে আওয়ামী লীগের প্রার্থীদেরই জয় জয়কার। তারা জিতেছে 43টি পৌরসভায়। বিএনপি জয়ী হচ্ছে মাত্র 3টি পৌরসভায়। এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা জয় পেয়েছেন 14টি পৌরসভায়। এই ধাপে মোট 63টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন 3 জন প্রার্থী। ফলে আওয়ামী লীগের টিকিটে জয়ী হয়েছেন মোট 46 জন। এ ধাপেও মোট 2 জন নারী প্রার্থী জয়ী হয়েছেন। তারা শাসক দলের টিকিটে নির্বাচন করে জয়ী হন। নিউজ 24 দুপুরের সংবাদের সময় হলে একটা বিরতির ফিরছে, একটু পর সঙ্গেই থাকুন। আরও এক বেশাক্ত দেখছেন নিউজ 24 সংবাদ। করোনাকালীন সময়েও দেশের চা উৎপাদনের রেকর্ড করেছে উত্তরাঞ্চলের চা চাষিরা। দ্বিতীয় চা অঞ্চল হিসেবে চট্টগ্রাম এলাকার খ্যাতি থাকলেও এবার স্থানটি দখল করেছে পঞ্চগড়ের ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী সহ উত্তরাঞ্চলের সমতলের চা বাগান। চায়ের এই অঞ্চল থেকে 1 কোটি কেজি চা উৎপাদন হচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের। সরকার হায়দারের তথ্য চিত্র, ডেস্ক রিপোর্ট। উত্তরবঙ্গের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী এবং লালমনিরহাট জেলায় 10টি নিবন্ধিত, 17টি অনিবন্ধিত বড় চা বাগান এবং 7,310টি ক্ষুদ্র চা বাগান রয়েছে। 2020 সালে অন্যান্য এলাকায় চায়ের উৎপাদন কিছুটা কমলেও উৎপাদন বেড়েছে উত্তরাঞ্চলে। করোনাকালীন সময়ে এসব চা বাগান থেকে উৎপাদিত চায়ের পরিমাণ 1,03 লাখ অর্থাৎ 10.30 মিলিয়ন কেজি। 2019 সালে কারখানা মালিকদের সিন্ডিকেটের কারণে চায়ের মূল্য নিয়ে চাষিরা নিরাশ হলেও করোনাকালীন সময়ে কাঁচা চা পাতার সঠিক মূল্য পেয়ে লাভবান হয়েছেন চা চাষিরা। অন্যদিকে কাজ বন্ধ না থাকায় চা শ্রমিকদের উপর করোনা সংকট কোনো প্রভাব ফেলতে পারেনি বলে জানিয়েছে শ্রমিকেরা। করোনার কারণে অন্য এলাকায় অনেক কিছু কাজ বন্ধ আছে এবং আমাদের কাজ চা পাতার কাজ বন্ধ নেই। আমরা চা পাতায় কাজ করে জীবনযাপন খুব ভালো মতে চালাইতেছি। আমাদের শ্রমিকের বেতন যদি কিছু বাড়ায় দেয়, চা বাগানের মোটামুটি উৎপাদন ভালো হয়েছে। এদিকে কারখানা কর্তৃপক্ষ বলছেন অকশন মার্কেটে চায়ের মূল্য বাড়ানো হলে চাষিরা সহ সংশ্লিষ্ট সবাই লাভবান হবেন। তাই উত্তরাঞ্চলের চা চাষিদের সহায়তার দাবি তাদের। চায়ের যে নিলাম বাজারের যে মূল্যটা যেভাবে বিক্রি হচ্ছে এইটা ঠিক রাখতে হবে, সমুন্নত রাখতে হবে। সাথে সাথে আজকে এই যে ক্ষুদ্র চা চাষিদের যে আপনার লজিস্টিক যে সাপোর্টগুলি দরকার সেগুলো দিতে হবে। দিন দিন উত্তরাঞ্চলে চা চাষ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে দাবি করে শ্রমিকদের যাবতীয় সহযোগিতার আশ্বাস দিলেন সরকারের এই কর্মকর্তা। চা বাগানের চায়ের উৎপাদন এবং চা চাষ সম্প্রসারণের সমস্ত কিছু স্বাভাবিক গতিতে চলছে, যার কারণে এই করোনার প্রভাব চা আবাদিতে বা চায়ের উৎপাদনে কোনো প্রভাব পড়েনি। আর সেই অনুযায়ী উত্তরবঙ্গের চায়ের উৎপাদন অনেক বেড়েছে। চায়ের বাজার ঠিক থাকলে চা চাষিদের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে উত্তরবঙ্গ ব্যাপক ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 আন্তর্জাতিক এবার। সিদ্ধান্তে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্য এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার ইউরোপীয় ব্লকে উৎপাদিত টিকা রপ্তানির উপর ইউরোপীয় কমিশন নিয়ন্ত্রণ জারির ঘোষণা দেওয়া হয়। এ বিষয়ে শুক্রবার ব্রিটিশ ক্যাবিনেট সদস্য মাইকেল গভ জানান, ইইউ যুক্তরাজ্যের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই ভ্যাকসিন রপ্তানি নিয়ন্ত্রণ করার ঘোষণা দিয়েছে, যা ব্রেক্সিটের জরুরি বিধানের পরিপন্থী। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ইইউ এর
সিদ্ধান্তের কড়া সমালোচনা করে জানিয়েছে এই সিদ্ধান্তের ফলে মহামারী আরও দীর্ঘস্থায়ী হতে পারে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণকে করোনা ভাইরাসের টিকা দিতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, ফিলিস্তিনি জনগণকে টিকা না দেওয়ার ঘোষণার মধ্য দিয়ে তেল আবিব মৌলিক মানবাধিকারের লঙ্ঘন ঘটিয়েছে। নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24 দুপুর 12টার সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য বাড়তি বরাদ্দের চিন্তা করছে সরকার। দুপুরে করোনায় সামাজিক নিরাপত্তা খাত বিষয়ক এক ভার্চুয়াল সংলাপে যোগ দিয়ে একথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। যারা আমাদের নেতৃবৃন্দ আছে, নির্বাচিত জনপ্রতিনিধি সদস্যগণ এবং চেয়ারম্যানগণ, তারা পূর্বের তুলনায় অনেক দক্ষ, খুব ভালো কাজ হচ্ছে। এটা আরো এক্সপান্ড করা দরকার আমি মনে করি, এবং এর মাধ্যমে আগামী যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এখানে বড় লোকেশন ধরা আছে। আমি যে কদিন এখানে কাজ করছি, এই খাতে যাতে আরো বেশি করে অর্থ যোগান দেওয়া যায়। মাদারীপুরের শিবচর উপজেলায় হাইটেক পার্ক নির্মাণের জন্য প্রস্তাবিত স্থানে ক্ষতিপূরণ ছাড়া স্থাপনা ও গাছপালা উচ্ছেদ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে করে ঘর বাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী কয়েকশো পরিবার। স্থানীয়রা ক্ষতিপূরণের দাবি তুলেছে। তবে মাদারীপুর জেলা প্রশাসনের দাবি, প্রস্তাবিত জায়গায় অবৈধ স্থাপনা করেছে এক শ্রেণীর অসাধু দালাল চক্র, তাই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বেলাল রিজভির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের কুতুবপুর ও কাঁঠালবাড়ি ইউনিয়নের প্রায় ৭০ একর জমি নিয়ে হাইটেক পার্ক নির্মাণের প্রস্তাব দিয়েছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে ২ শতাধিক ঘরবাড়ি উচ্ছেদ করেছে প্রশাসন। প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ক্ষতিগ্রস্তরা। আমরা সর্বহারা হয়ে যাচ্ছি। ভুক্তভোগীদের অভিযোগ, প্রথমে ৪ ধারা নোটিশ দিয়ে জমি অধিগ্রহণ করার প্রক্রিয়া শুরু হওয়ার বিধান থাকলেও ক্ষতিগ্রস্তদের কোনো ক্ষতিপূরণ ও নোটিশ না দিয়েই স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। ঘরদুয়ার ভেঙে নিলে যে কয় বেকুদা ভেঙে দিব, তা ভেঙে দিয়ে আমরা এই বাল বাচ্চা নিয়ে যাবো কোথায়, থাকবো কোথায়? হয়ে গেছে। আর আমি দাবি জানাই প্রধানমন্ত্রীর কাছে আর এমপির কাছে, আমাদের যাদের পুরান গাছপালা, অবকাঠামো এবং জমির ন্যায্য পাওনাই আমাদের দাবি। আর মাদারীপুরের জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুনের দাবি, অবৈধ স্থাপনাগুলো অপসারণ শুরু করা হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাবেন। যেগুলো নতুন ঘর করেছে সেগুলো অবশ্যই উঠানো হবে। যদি পুরনো কোনো ঘর থেকে থাকে যে সত্যিকার অর্থে তারা এখানে বসবাস করে এবং এখানে তারা তাদের স্থাপনা আছে, তাহলে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে না। দালাল চক্রের জন্য প্রকৃত ক্ষতিগ্রস্তরা যেন তাদের ন্যায্যতা থেকে বঞ্চিত না হয়, সেদিকেও কঠোর নজরদারি দেওয়ার দাবি সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জয়পুরহাটে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি এর সরবরাহ করা উন্নত জাতের আলু বীজ রোপণ করে প্রতারিত হয়েছেন কৃষক। তাদের অভিযোগ, রোপণের প্রায় ৬০ দিন পর মাঠে ব্যাপক হারে মারা যাচ্ছে আলু গাছ। কৃষি বিভাগের দাবি, সংকটে সুযোগ নিয়েছে অসাধু বীজ ব্যবসায়ীরা, আর রোগের কারণে এবার মারা যাচ্ছে আলু গাছ, দাবি বীজ বিপণন কর্মকর্তার। জয়পুরহাট থেকে আলমগীর চৌধুরীর পাঠানো তথ্য, ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল মৌসুমে আলুর দাম বেশি পেয়ে এবার উন্নত জাতের আলু বীজের তীব্র সংকটে পড়ে জয়পুরহাটের কৃষকরা। তাই সরকার নির্ধারিত দামের অনেক বেশি দিয়ে বিএডিসির আলু বীজ কিনতে হয়েছে কৃষকদের। চাষিরা জানান, সরকারিভাবে ১ মন আলু বীজের দাম প্রকারভেদে ১৮০০ থেকে ১৯০০ টাকা হলেও কৃষকদের তা কিনতে হচ্ছে ২২০০ টাকায়। কিন্তু রোপণের প্রায় ১ মাস পর থেকে খেতেই মারা যাচ্ছে আলু গাছ, ফলে চরম লোকসানের আশঙ্কায় তারা। আমি 10 বিঘা মাটি আলু লাগাচ্ছি, ৯২,০০০ টাকা বিয়ারি চালু লাগাচ্ছি। তাহলে এইভাবে যদি সপ্তাহে যদি গাছ মরে যায়, তা আমরা কিছু কিভাবে আসবো? ৩০ থেকে ৩২,০০০ টাকা আমাদের খরচ হয়েছে। বর্তমানে যেভাবে আমাদের আলুর গাছ মরে শেষ, কৃষক আর মাঠে আসতে চায় না। তবে বিএডিসি কর্তৃপক্ষের দাবি, বীজের কারণে নয় বরং রোগবালাই এবং অসাধু ব্যবসায়ীদের কারণে এবার আলু গাছ মারা যাচ্ছে। ডিডি স্যারকে আমি জানাইছি, ওনারা এসে সরজমিনে এসে আলুর বীজ দেখে কৃষকের মাঝে কথা বলে দ্রুত সমাধান করার ব্যবস্থা নেবে আশ্বাস আমাদের জানিয়েছে। খেতে আলুর গাছ মারা যাওয়ার বিষয়টি স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা কৃষি কর্মকর্তা।
অনেক এলাকায় কিছু কিছু জমিতে আলুর গাছ মারা যাচ্ছে, তো সংশ্লিষ্ট কৃষকের সঙ্গে আমরা কথা বলি, তারা জানায় যে এগুলো হচ্ছে বিএডিসির বীজের কারণে নাকি এরকম হয়েছে। জেলায় এবার আলু চাষ হয়েছে 40,315 হেক্টর জমিতে। বিএডিসি কর্তৃপক্ষ জেলায় এবার প্রায় 14,000 টন চাহিদার বিপরীতে আলু বীজ সরবরাহ করে মাত্র 2,000 টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় হলো আরেকটি বিরতির, সঙ্গেই থাকুন। আর একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার খেলার খবর। টেস্টকে সামনে রেখে চট্টগ্রামে চলছে 3 দিনের প্রস্তুতি ম্যাচ, আজ শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ বণিক। পার্থ, টেস্টকে সামনে রেখে কতটা প্রস্তুত বাংলাদেশ, এবং তার সঙ্গে জানাবেন যে আজকের ম্যাচের শেষ দিনের কি অবস্থা? আরিফা, যেমনটা বলছিলেন যে কি অবস্থা, আসলে আজকে তৃতীয় দিন, প্রস্তুতি ম্যাচের শেষ দিন বলতে পারেন। এখন পর্যন্ত 270-এর উপর করেছে ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসে, এবং বলা যেতে পারে প্রস্তুতি ম্যাচের পুরো লাভটা কিন্তু ক্যারিবীয়রা উঠিয়ে নিয়েছে। এবং বাংলাদেশের বোলারদের মধ্যে খালেদ, সাইফ, মুগ্ধ তারা 2টি করে উইকেট নিয়েছেন এই দ্বিতীয় ইনিংসে। তো বলা যেতে পারে যে প্রস্তুতি ম্যাচে বলতে গেলে পুরোটা সময় আধিপত্য বিস্তার করে খেলছে ওয়েস্ট ইন্ডিজ। আর এর আগে আজকে দুপুর নাগাদ প্রধান নির্বাচক কথা বলেছেন, মিনহাজুল আবেদিন নানু। তিনি বলেছেন যে এই দলটা যে গঠন করা হয়েছে 18 সদস্যের চূড়ান্ত স্কোয়াড, টেস্ট স্কোয়াড, সেখানে তরুণদের সুযোগ দেওয়া হয়েছে বেশি, এবং আবহাওয়া এবং আপনার যে মানে দলের যে অবস্থা, প্রেক্ষাপট রয়েছে সেই বিবেচনায় দল গঠন করা হয়েছে। এবং কোচ রাসেল ডোমিঙ্গো তিনি তার পরামর্শ মোতাবেকই দলটা আর কি দেওয়া হয়েছে। আর এছাড়া আজকে সকালবেলায় তাসকিন এবং সাকিব, পুরো দল যখন বিশ্রামে, তারা আজকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্র্যাকটিস করেছেন। সাকিব বলতে গেলে নেট বোলারদের বিপরীতে অনুশীলন করেছেন, এবং 1 ওভার 10 মিনিট ব্যাটিং 10 মিনিট বোলিং করে তিনি কিন্তু আজকের সেশন শেষ করেছেন, এবং তারা এখন ইতিমধ্যে হোটেলে ফিরে গেছেন। তো চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। পার্থ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রামের প্রস্তুতি ম্যাচ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী পার্থ বণিক। 5 দিন হাসপাতালে থাকার পর রবিবার ছুটি পেলেন সৌরভ গাঙ্গুলি। এদিন সকাল 11টা নাগাদ সৌরভকে ডিসচার্জ করে অ্যাপোলো হাসপাতাল থেকে বের হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। চিকিৎসকদের প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার আফতাব খান জানান সৌরভ সুস্থ আছেন, তার হার্ট অনেক ভালো অবস্থায় আছে। এদিন হাসপাতাল থেকে তার বেহালার বাড়িতে ফিরতে সঙ্গে কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী যাননি। এর আগে উডল্যান্ড থেকে ছুটি পাওয়ার পর একজন চিকিৎসক ও 4 জন স্বাস্থ্যকর্মী হাসপাতাল থেকে গিয়েছিলেন। এর আগে বৃহস্পতিবার এনজিওপ্লাস্টি করে সৌরভের হৃদযন্ত্রের সঙ্গে যুক্ত বাকি 2 ধমনীতে রিং বসানো হয়েছিল। অস্ত্রোপচারের তত্ত্বাবধানে ছিলেন ভারতের 2 শীর্ষস্থানীয় কার্ডিওলজিস্ট দেবী শেঠি ও অশ্বিনী মেহতা। এবার বিনোদনের খবর। চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন হবে আগামী 2 এপ্রিল। 24তম নির্বাচনে অংশ নিচ্ছে 4টি প্যানেল। গত 31 ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হলেও করোনার কারণে হয়নি নতুন কমিটির নির্বাচন। সম্প্রতি ঘোষণা আসায় সরগরম হয়ে উঠেছে নীরব বিএফটিসি। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। পরিচালকদের নানামুখী সুযোগ সুবিধা দিতে কিংবা পরিচালকদের উন্নয়নেই কাজ করে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। 1981-82 সালে গঠিত বাংলাদেশ পরিচালক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন নির্মাতা আলমগীর কুমকুম, মহাসচিব আমজাদ হোসেন। এরপর বিভিন্ন সময় বিভিন্ন নির্মাতারা নির্বাচিত হয়েছেন এই সংগঠনে। 2019 সালের 25 জানুয়ারি 23তম নির্বাচনে মুশফিকুর রহমান গুলজার ও বদিউল আলম খোকন প্যানেল জয়ী হয়েছিল। তবে এবার আর অংশ নিতে পারছেন না এই 2 চলচ্চিত্র নির্মাতা। পরপর 2 টার্ম একই পদে আমরা বহাল রয়েছে, নির্বাচিত হয়েছে। কাজেই গঠনতন্ত্র মোতাবেক আমাদের 1 টার্ম অন্তত গ্যাপ দিতে হবে। গত 31 ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হলেও করোনার কারণে হয়নি নতুন কমিটির নির্বাচন। সম্প্রতি সমিতির কার্যনির্বাহী পরিষদের বৈঠকে আগামী 2 এপ্রিল নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এবারের নির্বাচনে 4টি প্যানেলের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য প্যানেলগুলো হলো সোহানুর রহমান সোহান, শাহিন সুমন, শাহ আলম কিরণ, শাফিউদ্দিন শাফি, কাজী হায়াত, এসে হক অলিক, আবুল খায়ের বুলবুল, জাকির হোসেন রাজু প্যানেল। কারা কোন প্যানেল কিভাবে কি করেছে আমি এখন ততটা আমাদের জানা নেই, তবে আমাদের এটুকু জানা শুধু
যে আমাদের প্যানেলটা সম্পূর্ণ একটি প্যানেল। ওটিটি প্ল্যাটফর্মে প্রচুর কাজ হচ্ছে, ওয়েব ফিল্ম হচ্ছে, ওয়েব সিরিজ হচ্ছে। এখন কাজে এই যে 3-4টা বা 2-3টা মাধ্যমকে একত্রীকরণটা খুব বেশি জরুরি। শুধুমাত্র সংগঠনের নেতৃত্ব দেওয়াই নয়, পাশাপাশি সিনেমা নির্মাণেও যুক্ত থাকার কথা জানান প্রার্থীরা। সবাই যখন চলচ্চিত্র আমরা ফ্লোর পেতাম না, সবাই ব্যস্ত থাকতো ডে নাইট, আমাদের বিশ্বাস সেই অবস্থানে আমরা ফিরিয়ে আনবো। একটা কথা আছে যে নেতৃত্বে থাকে কিন্তু সিনেমা নির্মাণ করে না, সেখান থেকে আমরা মুক্ত আর কি। প্রত্যেকেই তার স্ব অবস্থান থেকে চেষ্টা করুক সিনেমা নির্মাণের জন্য, কারণ শুধু নেতৃত্ব দিয়ে আসলে মানে মূল পরিবর্তন আনা যাবে না। নির্বাচনের ৪৫ দিন আগে থেকে শুরু হবে নির্বাচন কমিশনের কার্যক্রম। প্রতিবারের মতো এবারও এফডিসিতেই হবে ভোট। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এই ছিল সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।